এলপিজি নিয়ে কোনো প্রবলেম নেই, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। বলুন। 400 টাকা গ্যাস ছিল, এখন তো গ্যাস 1000 টাকা পার করে গেছে। মানুষ এখন কাঠ খুঁজছে গো, শহরের মানুষ। কোভিড এর সময় যা ভোগান ভুগিয়েছিলেন মানুষকে, আনপ্ল্যান লকডাউন করে, তারপর সেই ভ্যাকসিনের সাইড এফেক্ট 2 বছর পর মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে। আজ অব্দি সরকার এক লাইন বলতে পারেনি যে কত কোটি টাকার কালো টাকা উদ্ধার করা গেছে। নমস্কার, আমি জিৎ, যুগান্তর নিউজে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি মিস্টার কোহিনুর মজুমদারের কাছে, যিনি তৃণমূল নেতা। চলুন সরাসরি তার সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার। 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 আমরা দেখলাম ইরান থেকে একটার পর একটা জাহাজ বেরোচ্ছে হরমুজ থেকে, আমরা খুব খুশি। কিন্তু আমাদের পাড়াতেই, মানে আপনি যদি চেনেন নেতাজিনগর পেট্রোল পাম্পটা আছে না, নেতাজিনগর পেট্রোল পাম্পে যদি আপনি লেফট হ্যান্ড সাইড দিয়ে যান, জিডি বিল্লা দিয়ে শুরু করেন, জিডি বিল্লা থেকে অটোর লাইন শুরু, গ্যাস ভরা, এটা হচ্ছে ওখান থেকে নারকেল বাগান, নারকেল বাগান থেকে পেট্রোল পাম্প। আর যদি লেফট হ্যান্ড সাইডটা দেখেন, লেফট হ্যান্ড সাইড দিয়ে ওখান থেকে প্লাইউডের মোটা, ওখান থেকে আবার নেতাজিনগর থানা, এতটা লাইন। এলপিজি নিয়ে কোনো প্রবলেম নেই, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। বলুন। না, আমি একটা জিনিস, কোনো ফরেন পলিসি নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমার দলের স্ট্যান্ড আছে, আমরা ফরেন পলিসিতে বরাবরই দেশকে সাহায্য করি। কিন্তু এটা তো ঠিক যে এলপিজি নিয়ে সরকারের যা যা প্রত্যাশা থাকে সরকারের উপর, একজন মানুষ, এলপিজি তো এমার্জেন্সি আইটেম, সেই এমার্জেন্সি আইটেমে যা প্রত্যাশা থাকে সে প্রত্যাশা সরকার পূরণ করতে পারে। এবং এটা আমার বলার কিছু নেই। আপনি বলুন, অবাক করে একটা সরকার পদক্ষেপ নিল যে 45 দিন গ্যাস দেয়া যাবে না গ্রামে। শহরের পরিবার, ছোট ছোট পরিবার, তাকে আপনি 25 দিনে দেবেন বা 35 দিনে দেবেন। গ্রামের পরিবার, বড় পরিবার, তারা বড় পরিবারের মানুষ, জেনারেলি জয়েন্ট ফ্যামিলি থাকে গ্রাম, সেখানে আপনি 45 দিন দেবেন। এই বোকা বোকা চুক্তিগুলো। এবং এটাও ঠিক যে অটো বলুন, এই পেট্রোল ডিজেল নিয়েও খুব আমি এখন কশাস, আমি খুব চিন্তিত। কিন্তু এই অটোর লাইন এবং বেড়ে যাচ্ছে, পরপর ভাড়া বাড়ছে, তারাও বেকায়দায় পড়েছে, তারাও কিছু করতে পারছে না। সেক্ষেত্রে তো চিন্তার বিষয়। এবং কেন্দ্রীয় সরকারের প্রতি মানুষের যে বিশ্বাস, যে প্রত্যাশা, সেটা তো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটাও ঠিক। কিন্তু ডোমেস্টিক এলপিজির দাম বা ডোমেস্টিক গ্যাসের দাম অতটা বাড়েনি যতটা ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের দাম বেড়েছে বা কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছে। এটা কেন? দেখুন, ডোমেস্টিক গ্যাস আপনি যেটা বলতেন, এই বিজেপি যখন সেন্ট্রালের অপোজিশন ছিল তখন তো তারা ডেলি বন্ড ডাকতো গ্যাসের দাম 10 টাকা বাড়তে। 400 টাকা গ্যাস ছিল, এখন তো গ্যাস 1000 টাকা পার করে গেছে, 960। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ফেয়ারলি ডবল, মানে মোর দ্যান ডবল। 400 টাকা থেকে 900 টাকা, 1000 টাকা হতে চলেছে, প্রায় আড়াই গুণ। তো গ্যাসের দাম বাড়েনি, ডোমেস্টিক এলপিজির দাম বাড়েনি, আপনি কি করে বলছেন? গ্যাসের উপরে যে আপনার সাবসিডি ছিল সেটাই পুরোপুরি তুলে দিয়েছে, এখন 1000 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। এবং মানুষের অল্টারনেটিভ সেই কেরাসিন, সেটা নেই মার্কেটে, সেটা কেউ জানে না কোথায় আছে। মানুষ এখন কাঠ খুঁজছে গো, শহরের মানুষ। রাস্তায় যারা রেস্টুরেন্ট আছে, তাদের রাস্তায় দোকান চালায়, মোমো, রোল, মোগলাই বিক্রি করে, তারা কাঠ খুঁজছে, কাঠ খুঁজে পলিউশন বাড়াচ্ছে। স্বাভাবিকভাবেই এই এলপিজি এবং ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল, এগুলো তো দাম তো বেড়েছে, সেটা একটা দিকে ঠিক, স্কেয়ারসিটি। দেখুন, অর্থনীতির মধ্যে এগুলো এমার্জেন্সি আইটেম। যদি আপনার গ্যাসের দাম 20 টাকাও বাড়ে, সেই গ্যাসের ডিমান্ড সাপ্লাই রেটে খুব একটা চেঞ্জ হয় না। প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায় না, এগুলো এমার্জেন্সি আইটেম, ইলাস্ট্রিসিটি কম। তো প্রাইস বাড়লে লোকে নেবে, লোকের কষ্ট হবে, লোকে নেবে, লোকে তো খাওয়া বন্ধ করে দেবে না গ্যাসের দাম বেড়ে গেলে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপ্লাইটা কম, সাপ্লাইটা নেই। 15 দিন 10 দিন লাগছে গ্যাস আসতে। এবার আপনি 25 দিনে বুক করলেন, 35 দিনে বুক করলেন, তারপর আরো 15 দিন, 50 দিনে আপনি 4 জনের পরিবারে গ্যাস চালাবেন, কি করে চালাবেন? নরেন্দ্র মোদীজি বলেছেন যে যেরকম কোভিড টাইমে আমরা সবাই একসাথে ছিলাম, সবকটা স্টেটস বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্ডিয়ার, সেরকম ভাবে যদি একসাথে থাকা যায় তাহলে আমরা এটা আবার মোকাবেলা করতে পারবো। দেখুন, এটা তো উনি ওনার কথাবার্তা, 50 দিন দিজিয়ে, 100 দিন দিজিয়ে। কোভিড এর সময় যা ভোগান ভুগিয়েছিলেন মানুষকে, আনপ্ল্যান লকডাউন করে, এবং পরবর্তীকালে মানুষ তো বলেনি, ভ্যাকসিনে ওনার ছবি দিয়ে ভ্যাকসিন বেরিয়েছিল, তারপর সেই ভ্যাকসিনের সাইড এফেক্ট 2 বছর পর মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে। তো মানুষ ওনার পাশে থেকে লড়বে, এটা তো আর মানুষ বিশ্বাস করে না। মানুষ ওনাকে বলেছিল যে নোটবন্দি করুন, আমার পাশে থাকুন, মানুষ থেকেছে। তারপরে কি হয়েছে? 200-250 লোক এটিএম এর লাইনের ধারে মারা গেছে, তাদের কোনো অ্যাকনলেজ করেনি। আজ অব্দি সরকার এক লাইন বলতে পারেনি যে কত কোটি টাকার কালো টাকা উদ্ধার করা গেছে বা কালো টাকা বাজেয়াপ্ত হয়েছে বা ব্যাংকে আসেনি। যাহা ছিল তাই ব্যাংকে চলে এসেছে। তো স্বাভাবিক ওনার উপর ভরসা করে মানুষ চলবে। আমার ধারণা ভারতবর্ষের মানুষ এতটা বোকা না। শুধু নাকি মানে বিজেপির বক্তব্য, টিএমসি আর দিল্লিতে কেজরিওয়াল আর কেরালায় আমাদের সিপিএম, এই তিনটে পার্টিরই সবচেয়ে বেশি অসুবিধা। না হলে ইন্ডিয়া বিশ্বগুরু হয়ে গেছে। এবার বিশ্বগুরু হয়ে গেছে, কদিনের মধ্যে আমরা নাকি আমেরিকা, তারপর চায়না, তারপরেই আমরা হয়ে যাব। এটা নিয়ে আপনার কি মত? দেখুন, ভারতবর্ষ যদি এক থাকে তাতে তো আমার কোনো অসুবিধা নেই, আমার দারুণ আনন্দ। কিন্তু যে প্রসেস অফ কাউন্টিং জিডিপি, ইট ইজ রং। কারণ ধরুন, আপনি এক্সপোর্ট আইটেমস উপর গুনলেন, ঠিক আছে, ইম্পোর্ট আইটেমসে যে রেভিনিউ আপনি দিচ্ছেন সেটা তার নিজের
এতে ইনকাম নয়, সেটা আপনি জিডিপিতে কাউন্ট করছেন। ইজ রং প্রসেস। অনেকে বলেছে যে প্রসেস আমরা জিডিপি কাউন্ট করে আমরা 3 দেখাই, 5 দেখাই, 6 দেখাই, ইট ইজ রং। 2 নম্বর হচ্ছে জিডিপি বড় হোক ছোট হোক, ভারতবর্ষের অর্থনীতির সব থেকে বড় সমস্যা হচ্ছে ডিসক্রিপেন্সি ইন ইকোনমি। আমরা প্রচুর বিলিয়নিয়ার হয়েছে, মানুষ গরিব হয়েছে। যে আমাদের বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, আজকে কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা লাভবান হচ্ছে, তারা অস্ট্রেলিয়ায় কোল ব্লক পাচ্ছে, কিন্তু গরিব মানুষ না খেতে পেয়ে মরছে। আমরা কোভিডের সময়, আপনি বললেন এই কোভিডের সময় রাস্তায়, রেল লাইনের ধারে পরিযায়ী শ্রমিকরা মারা গেছে, এটা ভারতবর্ষ দেখেছে। আবার ভারতবর্ষ বিলিয়নিয়ারও দেখেছে। এই অর্থনীতি তো বিশ্বগুরু হয় না। বিশ্বগুরু হলে তো আপনি আমেরিকাকে অন্যভাবে কথা বলতে পারতেন। বিশ্বগুরু হলে তো আপনি এপস্টিন ফাইলটা নিয়ে আসতো না এরকম দৃশ্য। বিশ্বগুরু হলে তো আপনি রাশিয়া থেকে নিজের টার্মস লে ডাউন করে তেল কিনতে পারতেন। হচ্ছে না তো। আজকে তো ইরানের যুদ্ধের ফলে আমেরিকার টার্মস লেট করে দিয়েছে যে এই শর্তে আপনি এতটা তেলই রাশিয়া থেকে কিনতে পারেন। তো বিশ্বগুরু আছে, উনি নিজেকে বিশ্বগুরু মনে করছে, কিন্তু গুরুদেবের কাছে ছাত্র নেই আর কি। এই হচ্ছে সমস্যা। আচ্ছা, এবার যদি ফর এক্সাম্পল মমতা ব্যানার্জি থাকতেন, জয়শঙ্করের জায়গায় মমতা ব্যানার্জি নিশ্চয়ই থাকতেন না, আপনাদের পার্টির কেউ থাকতেন, তাহলে ফরেন পলিসিটা কেমন হওয়া উচিত ছিল? আবার আপনাকে বলি যে আপনি যদি বলেন যে এক্স্যাক্ট তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে ফরেন পলিসি কি হওয়া উচিত বা কি না, এটা আমার দল বলবে। এটা আমার দলের অন্যান্য দলের মুখপাত্র যারা দিল্লি দেখেন তারা বলবেন। আমি এটা এই মুহূর্তে ডিসকাস করার আমার ক্যাপাসিটি নেই। 2 নম্বর হচ্ছে আমরা বারবারই একটা কথা বলি যে ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের নিয়ম বা তৃণমূল কংগ্রেসের নীতি হচ্ছে, জওহরলাল নেহেরু যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের কথা বলেছেন, যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের প্রসেসে আমরা শান্তির বাতাবরণ সারা বিশ্বে ছড়াতে চাই। আমার মনে হয় ভারতবর্ষের সংবিধানে যে স্পিরিট, কনস্টিটিউশনের যে স্পিরিট, সেই স্পিরিটই এইটা বলে যে আমরা শান্তির পথে এবং নন অ্যালাইনমেন্টের পথে থাকাটাই বুদ্ধিমানের কাজ। এবং সেটাই ভারতবর্ষ দীর্ঘদিন নেহেরুর আমলে এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যখন ইন্দিরা গান্ধীর আমলেও ছিল, দীর্ঘদিন এটা মেনটেন করেছে। কিন্তু ইয়েট নিজের যে টেরিটরি, সেই টেরিটরিটাকে রাখতে পেরেছে। আজকে আপনি বলুন না, আমার আশেপাশের ফরেন কান্ট্রিগুলো যেগুলো আছে সেগুলো আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আজকে আমার যে ফ্রেন্ডলি নেশন ছিল, মলডিভস আমার হেল ফ্রেন্ডলি নেশন ছিল, কোথায় সেটা আছে? শ্রীলঙ্কা আমার ফ্রেন্ডলি নেশন ছিল, আজকে আমি অবাক হয়ে যাচ্ছি ভুটানের মতো দেশ আমার ফ্রেন্ডলি নয়। এটা আমাকে বাধ্য হচ্ছে বলতে। বাংলাদেশের মতো দেশ যে দীর্ঘদিন ধরে আমাদের ফ্রেন্ডলি নেশন ছিল, আজকে সেইখানে এরকম একটা আনরেস্ট হয়েছে, ভারতবর্ষের কোনো পার্টিসিপেশন নেই। আমরা 1971-এ দেখেছিলাম ইন্দিরা গান্ধীর সময় ঠিক একই এক্সোডাস যখন ঘটছিল, ইন্দিরা গান্ধী পার্টিসিপেটেড, and ইন্দিরা গান্ধী প্রাউডলি পার্টিসিপেটেড। আমাদের মনে পড়েছে, আমাদের সবার কথা মনে পড়েছে, যখন বাংলাদেশে ঘটনা ঘটছে তখন আমাদের মনে পড়েছে ইন্দিরা গান্ধীর কথা।